রাজনীতিতে ফিরছেন জননেত্রী শেখ হাসিনা এবং মার্কিন কূটনীতিকদের ভিতরে একটা অংশ ইতিমধ্যে মন খারাপ শুরু হয়ে গেছে। তারা চাইছে না শেখ হাসিনা ফেরত আসুক, তারা চাইছে ওয়াকারকে আবার কোনোভাবে ম্যানেজ করে যদি আবার কোনো একটা মেটিকুলাস ডিজাইন করে যদি দ্বিতীয় একটা কোনো সলিউশন বাইর করা যায়। আসলে কাহিনীটা এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে চাইবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাশেদ হায়দার সোহেল ভাই। ভাই আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্বাগতম সাব্বির, তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলীকে। আমি শুরুতে আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে রাজনীতিতে ফিরছেন শেখ হাসিনা, কিন্তু মার্কিন কূটনীতিকদের মনে এত অস্বস্তি কেন? কি মানে তাদের কি বাড়াবাতে ছাই পড়ে গেল না? ধন্যবাদ সাব্বির তোমাকে। এখানে আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিতে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা না, কথাটা একটু ভুল। রাজনীতি দেশে ফিরছেন শেখ হাসিনা। ওকে, একটু রাখো তাহলে দর্শকরা বুঝবে। দেশে ফিরছেন শেখ হাসিনা এই কথা বলার সাথে সাথে তোমার পেটে কামড় দিয়া বসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে দেখো, এই ভদ্রলোক জন ড্যানিয়েল এইচ, যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক ডেপুটি চিফ অফ মিশন, আচ্ছা, তিনি বলছে হাসিনা হয় জেলে নয়তো নির্বাসনে মারা যাবেন, নতুন বাংলাদেশে তার কোনো পরিবেশ বা কোনো স্থান নেই। এই বিষয়টি উপলব্ধি করে সংস্কারের গ্রহণ করবে, বাংলাদেশের সকলের জন্য ততই ভালো। উনি কে যে আওয়ামী লীগ বুঝবে? আর পাবলিক চায়, দেশের জনগণ চায় যে শেখ হাসিনাকে, আর উনি আসছেন এখানে শেখ হাসিনাকে বিদেশে মরতে হবে আর নয়তো জেলে যাইতে হবে। তার মানে কি শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ কি উনি করতেছেন? উনি কি খোদা হয়ে গেছেন বাংলাদেশের জন্য? আর ওনার যদি মনোজনী রাজনীতি করবেন, তো রাজনীতি করলে ভাইয়া আপনি আসেন, আইসার নতুন দল খোলেন, আর না হলে এনসিপি তে যোগ দেন, জামাতে যোগ দেন, পাসপোর্ট আমেরিকানটা ফালাই দিয়া বাংলাদেশি নাগরিকত্ব নেন। আপনি রাস্তায় এসে বলেন, এরপরে দেখি আপনার লুঙ্গি ঠিক থাকে কিনা, পাশার ওই যে মোটা মাংসটা কি করার দিয়ে কেউ কাইটা দেখি না, একটু দেখি। ওই যে এর আগে ছিল ড্যানেম মর্জিনা, কাজের বেটি মর্জিনা। কারণ এদের একটা ভয় কি জানো, যে শেখ হাসিনা একমাত্র মহিলা যে ওদের চোখের উপর চোখ রেখে কথা। নরেন্দ্র মোদী এই ভাষায় কথা বলে নাই শেখ হাসিনা ইয়ের সাথে, আমেরিকার সাথে। পৃথিবীর বাগা বাগা রাষ্ট্র আমেরিকার কথা বলতে কিন্তু একটু আতঙ্কিত ছিল। তো শেখ হাসিনা ডিরেক্ট বলছে, এই যে কাজের বেটি মর্জিনা, তার মর্জিনা বলছে না যে তুই তো কাজের বেটি মর্জিনা। আমেরিকার বলছে না, তোর দেশে যাবো না, তুই কে বেটা পাগল ছাগল, তোর দেশের মানবাধিকার ঠিক কর আগে, পরে আসিস আমাদের নিয়ে কথা বলতে। এই জাতীয় ভাষা তো আর কেউ বলতে পারবে না, এই সৎসাহস কারো নাই। হ্যাঁ, আরেকজনের আছে, সেটা কিউবার রাষ্ট্রপতিরা বলে, ফিদেল ক্রাস বলছিল। তাদের ভয় যদি শেখ হাসিনা দেশে ফিরে আসে, তাহলে তাদের এই যে বানানো এখন যে অবস্থা, এটা থেকে তো তারা সরে যেতে হবে, হাত গুটাই নিতে হবে। যার কারণে এই যে ধরো তোমার এই আইএস এর পতাকা, সাদা পতাকা, অমুক তমুক বাংলাদেশ, এগুলো সব কিন্তু আমেরিকা করাইতেছে। আমেরিকা চাইতেছে এখন আবার এই সরকারের ফালাইয়া তারা একটা সামরিক সরকার আনতে। তো এবার সেটা হোক তোমার এই ওয়াকারুজ্জামান দিয়া হোক আর যারে দিয়া হোক, তাদের দরকার অস্থিতিশীল একটা দেশ। যেই দেশ যত বেশি অস্থিতিশীল, সেই দেশে তাদের ধান্দা তত বেশি। ইরাককে অস্থিতিশীল করছে, তাদের ধান্দা আছে, সব তেল মেল ওরা নিতেছে। লিবিয়া সেম, সিরিয়াতে সেম, এরপরে তোমার ভেনিজুয়েলা সেম, এখন ইরান রে চাইতেছে। মানে এগুলো যত বেশি অস্থিতিশীল হবে, তত বেশি আমরা তোমাদের রক্ষা করবো। অস্ত্র বিস্তারে, খনিজ সম্পদ লুট করতে পারে, এইটা হচ্ছে তাদের মূল কাম। তাদের কাজই হচ্ছে যে ব্যবসা, তারা অন্য কিছু বুঝে না। তুমি একটা জিনিস তোমার বুঝাই, ব্যবসাটা কেমন একটা জিনিস বুঝো, জবরদস্তির ব্যবসা। হ্যাঁ, জবরদস্তি না, এটা একটা টেকনিক। দেখো, তুমি একটু বুঝাইলেও তো দর্শকরাও বুঝবে। ওকে, গত 3 মাসে একটু যাইয়া গুগলে সার্চ করো, যে কেউ গুগলে লেখো যে ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধের ঘোষণা। প্রত্যেক সপ্তাহে শুক্রবার বিকাল 4টায়, মানে নিউ ইয়র্ক টাইম বিকাল 4টায়, মানে বাংলাদেশ টাইম বা এশিয়ান টাইম 10টা সাড়ে 10টা রাতের 4টায় ঘোষণা হয়। এরপরে সাথে সাথে শেয়ার মার্কেট ফল ডাউন করতে থাকে। শনিবার রবিবার এমনি নেই, মানডেতে ব্যাপক ফল ডাউন করে। এইটা যদি গত 3 মাসে একটা রিসার্চ করো, দেখবা যে এমন এমন কিছু শেয়ার আছে
যুদ্ধকালীন শেয়ারের দাম বাড়ে কোনগুলা? যেসব কোম্পানি অস্ত্র বিক্রি করে, বোমা বিক্রি করে, তাদের শেয়ারের দাম বাড়ে। আর শান্তিকালীন অবস্থায়, যখন শান্তি থাকে, দেশের শান্তি থাকে, তখন অন্যান্য প্রোডাক্টের দাম বাড়তে থাকে। তুমি দেখো শুক্রবারের আগে কিছু লোক আছে যারা ঠিক তোমার সোমবার, মঙ্গলবার, বুধবারে যায় তারা করবে কি জানো? যেসব শেয়ারগুলা যে শান্তিকালীন সময় হয় ওইসব শেয়ারগুলা খুব জোরে কিনা শুক্রবারে ডিক্লেয়ার দেয় ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধ। শনিবার, রোববার শেয়ার মার্কেটে ওই শেয়ারের দাম বাড়ে, আর যুদ্ধ বন্ধ করলে অস্ত্রের শেয়ারের দাম কমে। সোম, মঙ্গলবার এরা টাইম পায়, এই 2 দিনে তারা যায় সমস্ত শেয়ার বিক্রি করে দেয়। আবার আসে কি মঙ্গল, বুধবার যে ওরা বোম মাইরা দেয়, যে আবার যুদ্ধ লাগছে, মানে আবার ওই যে শেয়ার এরা আগে কিনছিল শুক্রবারে, কিনে এটার দাম বাড়ছে শনি, রবিবার এটার দাম মানুষের মাথার মধ্যে গেছে যে যুদ্ধ আর হবে না। সোমবার থেকে মানুষ কিনতে শুরু করে, আর ওই যে শুক্রবারে যারা কিনছে তারা ছেড়ে দিতে থাকে। আর ঠিক মঙ্গল, বুধবারে যায় আবার বোম মাইরা দেয়, বোম মাইরা দিয়া আবার মানে যারা তুমি আমি যা কিনছি সব ধরা, আবার ওই যুদ্ধকালীন একটা ব্যবসায়িক সেক্টরে রাখে যে আপনারা শুক্রবার সকাল থেকে কিনবেন হচ্ছে যে শান্তিকালীন শেয়ার, সোম, মঙ্গলবার শান্তিকালীন শেয়ার বেচা দিবেন, বেচা দিয়ে বেচা অবস্থায় আপনারা যুদ্ধকালীন শেয়ার কিনবেন, কিনা মঙ্গল, বুধবারে আবার আপনারা এগুলা বেচবেন। এটা কিনায় একটা বেচায়, পাবলিকের পকেট খালি, কিন্তু একটা শ্রেণীর ব্যবসায়ীদের পকেট মোটা হইতেছে। যে কেউ গুগল করে আগামী 3 মাসে দেখে নিচ্ছে ব্যবসা অস্থিতিশীল যত রাখবে তাদের সুবিধা তত বেশি। বাংলাদেশে এখন ওই যে শেখ হাসিনা আসবে বলার পরেই তাদের জ্বলন শুরু হয়েছে। আয় কয়টা ভেজাল বাজায়, কারণ বাংলাদেশের যে বঙ্গু মুসলমান এরা তো আমেরিকার আব্বা মনে করে। হ্যাঁ, আমেরিকা ওদের বাবা, এটা আব্বা মনে করে। আবার ওয়াজের মঞ্চে এসে পশ্চিমাদের বিরোধিতা করে, তলে তলে ঠিকই যায় ইহুদিদের সাথে হাত মিলে। এটাই হচ্ছে যে এদের মূল কাহিনী। ওদের মানে বিষ হয়ে গেছে এগুলা। ওরা কোনো অবস্থাতে আমেরিকা চায় না যে শেখ হাসিনা দেশে ফিরুক, আওয়ামী লীগ রাজনীতিতে দাঁড়াক, কারণ শেখ হাসিনা দেশে ফিরলে, আওয়ামী লীগ রাজনীতিতে দাঁড়াইলে ওদের এই তাবেদারি তো আর থাকবে না। ওরা তো যা ইচ্ছা তা করাইতে পারবে না। এটা হচ্ছে মূল কাহিনী। এই জিনিস যতক্ষণ বুঝবে না ততক্ষণ হবে না। আজকে আরেকটা জিনিস কেমন জানি না, সৌদি আরব ওরা ইসরায়েল থেকে যুদ্ধ বিমান কিনছে, যুদ্ধ সামগ্রী কিনছে ইসরায়েল থেকে। তাহলে এখন ইসরায়েল থেকে যে কিনছে এই যে সৌদি, তাহলে যারা সৌদিরা আব্বা মনে করে তাদের এখন কি হবে? তাহলে ইসরায়েল তো অলরেডি হামাস দমন করার জন্য বাংলাদেশকে টার্গেট করেই যাচ্ছে। হ্যাঁ, হামাস দমন করার, এটা হামাস দমন করার জন্য টার্গেট, মানে কি জানো? হামাস দমনের নামে এরা বোম মারবে, আমেরিকা ওইখানে এসে তাবেদারি করবে, দেশ অস্থিতিশীল। আমার দেশের খনিজ সম্পদ আছে কি নাই সেটা হচ্ছে পরের কথা, কিন্তু বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি হবে। তারা ওই যে মায়ানমারের রিয়ার আর্থ যেটা বলে সেটার ধরতে পারবে, কারণ চায়নারা তখন ঠেক দেওয়া সুবিধা। সোজা হিসাব, ভারত চায়না এদের ঠেক দিলে তো তার সবটা লাভ। এটা হচ্ছে তার মানে শেখ হাসিনা আসলে এই যে রাষ্ট্রবিরোধী যে চুক্তিগুলো করছে, পোর্ট নিয়ে নিছে, তারপর বিভিন্ন খাদ্য চুক্তি, মাদ্য চুক্তির নামে যেগুলো ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ওরা বাংলাদেশকে জিম্মি করার জন্য বা বাংলাদেশকে ভাঙার জন্য ওরা যে গেম খেলতেছিল, ওই যে রংপুরে হিন্দু প্রদেশ বানায় দিবে, আপনাদের চট্টগ্রামকে খ্রিস্টান প্রদেশ বানায় দিবে, মাঝখানে বাংলাদেশে ঢাকা সহ অল্প একটু জায়গা রেখে দিবে, এই ধরনের যে প্ল্যান ওরা করছে এটার ভিতরে ঘুরে বালি পড়ে যাবে। আর এই জন্যই এদের মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়েছে। কারণ হচ্ছে পাকা ধানে মই পড়ে যাবে যদি শেখ হাসিনা চুক্তিগুলো এরা করছে, ওই চুক্তির বহু জায়গায় খোঁজ করলে দেখবা যে ফল্ট আছে, ওগুলো ধরে বন্ধ করে দিবে। আর তা নাহলে যে ভেনিজুয়েলার মতন অবস্থা করে দিবে যে ঠিক আছে তোমরা পোর্ট নিচ্ছ, রাস্তা তো আমার, আমি তো তোমার রাস্তা বাড়াই দিনে, যাও নদী দিয়ে আসো, আরেক পাশে আরেকজনের ভাড়া দিয়ে দিবে, জান ওখানে আপনার সাবমেরিন রাখেন, তো তুমি আমার সাবমেরিনের উপর দিয়ে যাইতে পারবা না। এরা জানে যে কি কি গন্ডগোল শেখ হাসিনা আসলে হইতে পারে। ওদের যে স্বাদ, ওই যে খ্রিস্টান রাজ্য করা, এটাও হবে না। এগুলো সবই ওদের ঘুরে বালি, এই জন্যই তাদের এই সমস্যা। মানে আমেরিকার স্বাদ হচ্ছে বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র বানাবে, বাংলাদেশ ভেঙে এক পাশটা, আবার ভারতের কি খায়েশ রংপুরটারে হিন্দু প্রদেশ বানাবে। মানে এটা ভারতের কতটুকু খায়েশ নাকি এটা তো আমি এখনো পর্যন্ত চূড়ান্ত তথ্য পাই নাই। কিন্তু কথা হচ্ছে
যেভাবে চৈতালি চক্রবর্তীর কথাগুলো কোট করা হচ্ছে, মিডিয়াতে কোট করতেছে, সেই জায়গা থেকে আর কি আমার সন্দেহ জাগে এটাও আমেরিকার একটা প্ল্যান থাকতে পারে। তোমরা যারা হিন্দুদের দিয়ে একটা plan- একটা কথা বলি, চৈতালি চক্রবর্তী হঠাৎ করে আসছে না। চৈতালি চক্রবর্তী গত 6 হ্যাঁ। মাস 8 মাসের ভিতরে কথা বলতেছে, ঠিক না? হ্যাঁ কোনো হ্যাঁ হিন্দু নেতা কিন্তু এইভাবে কথা বলতে পারে নাই। কে বা কাহারা বাংলাদেশের পতাকার পাশে একটা গেরুয়া পতাকা তুলে দিছে বলে চিন্ময় কৃষ্ণ প্রভু ঢুকে গেছে গা জেলে আজকে 2 বছর। চৈতালি এত বড় বড় কথা কইতেছে, চৈতালির কেউ আটকাইতেছে না। এটা কি বুঝো না যে চৈতালি কোন স্টেটের মাল? চৈতালি যে ডিপ স্টেটের মাল, এটা বুঝার কি আর কোনো কিছু দরকার আছে? যে ও এত কথা বলাচ্ছে, ওরে দিয়া বাংলাদেশের ভিতরে আমেরিকা বলাইতেছে তুমি এমন এমন কথা বলো যাতে এটা দোষটা যায় ভারতের উপরে। তাহলে ওই যে মানুষের যে ভারতের একটা জুজুর ভয় দেখাইতেছে, সেই ভয়টা যাতে দেওয়া যায়। চৈতালি এটা করাচ্ছে আমেরিকা। আরে ভারত রংপুর টঙ্গুর দখল করার কথা কি? 1971 সালে সৈন্য না হাঁটাইলেই তো হইতো, তখন রেখে দিলেই তো শেষ, রায় নাই তো। আর আমার মনে হয় না ইন্ডিয়া এত বড় পাগল যে আমগো মতো একটা ভেজাইল্লা জাতি গোষ্ঠীরে এরা এদের দেশে নিয়ে এদের দেশের 28 টুকরা করব, এটা করব না, আমার মনে হয় না। চৈতালি সে ডিপ স্টেটের মাল, সে ডিপ স্টেটের স্বার্থে কাজ করতেছে। তুমি কি মনে করো বলে সব হিন্দুই ইন্ডিয়ারে ভালোবাসে আর সব হিন্দুই শালার আওয়ামী লীগে ভোট দেয়? এটা ভুল কথা। সব হিন্দু যেমন ইন্ডিয়ান না, তেমন সব হিন্দুই আওয়ামী লীগের ভোট দেয় না। এই কথাটা স্মরণ রাখতে হবে সবসময়। পয়সায় বেচা যায় না কে আছে? পয়সায় বেচা যায় নাটা কে আছে? শুধু চৈতালি মৈতালি ভক্তালি এই গুপ্ত মুক্ত জাকো, এরা সব ডিপ স্টেটের মাল। এরা কিছু আচ্ছা ইন্ডিয়ার ভিতরে ঢুকে রয়েছে, কিছু আওয়ামী লীগের ভিতরে ঢুকে রয়েছে। এগুলো সব হচ্ছে যে ওই যে একটা কথা আমি বলি, চিঙ্কুবাম আর রিঙ্কুবাম। চিঙ্কুবাম হচ্ছে সৈনিক বাম, আর রিঙ্কুবাম হচ্ছে যারা দালাল, যারা পয়সার কাছে নিজের মারও তুলে দিবে। যে পয়সা পেলে নিজের মারও করে যে সোয়াই দেন স্যার, খাইয়া দেন, পয়সা আমার দিলে হবে। তো এই এগুলো হচ্ছে যে সেই রিঙ্কুবাম। তার মানে ওই আমাদের পিনাকি ভট্টাচার্য যেরকম ডিপ স্টেটের মানুষ, একইভাবে চৈতালিও ডিপ স্টেটের সেম প্রোডাক্ট। খালি এরা ওদের হিন্দু আইডেন্টিটিটাকে ইউজ করতেছে যাতে আমরা ভারতের পাশায় লেগে পড়ি, যে ভারতেই আকামগুলো করতেছে। এইটা ভুল যে হিন্দু আইডেন্টিটি ইউজ করতেছে না, ওরা মাইনরিটি কার্ড খেলতেছে। কিছু কইলে আমরা মাইনরিটি, ওরা কার্ড খেলতেছে, মাইনরিটি কার্ড। কিছু বললে আমরা মাইনরিটি, আমরা মাইনরিটি, ওরা মাইনরিটি কার্ড খেলে। এইটাই বুঝে না। তার মানে পুরাপুরি ভাবে ডিপ স্টেট সেকেন্ড ফেজে খেলা শুরু করে দিছে। আর ডিপ স্টেট পুরোপুরি ভাবে চাচ্ছে যে কূটনৈতিক ভাবে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে নষ্ট করতে। এইটা তোমার মনে আছে কিনা, এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন রাষ্ট্রপতি হয়, তখন এক হিন্দু মহিলা বাংলাদেশ থেকে চলে গেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে, বিচার দিছিল বাংলাদেশের নামে। তার কি এমন যোগ্যতা আছে যে ইউএস প্রেসিডেন্টের কাছে যাইতে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের ঘাম ছুটে যায়, তিনি সেখানে যায় পাশে বসে ছবি তোলেন, ডোনাল্ড ট্রাম্প ওনাকে খাওয়াই দেন, উনি ডোনাল্ড ট্রাম্পকে খাওয়াই দিচ্ছেন, এই ছবি। চৈতালিও সেম। যদি আমার ইন্ডিয়ান দর্শক যারা আছেন তারা যদি মনে করেন যে না চৈতালি মনে হয় হিন্দু বিধায় আমি রাশেদত বলছি এরকম, তাহলে আমি বললাম আপনারাও ভুল করতেছেন। কারণ চৈতালি কেন এই মুহূর্তে বলবো যে ভারত রংপুর নিয়ে নিবে, ভারতের একটা প্রদেশ হবে? তার মানে কি চৈতালি তো চাইতেছে কোনো মতে ভারত হলো একটা গ্যাঞ্জাম বাজাক। ভারতের কেউ কি আজ পর্যন্ত বলছে যে আমরা রংপুর নিয়ে নিব? তারা বলে নাই। কিন্তু বাংলাদেশের কোন অংশ নিয়ে চিকেন নেককে ওই এলিফ্যান্ট নেক বলবে এটা বলে নাই। বাংলাদেশ থেকে বলেছে চিকেন নেক নিব। তুমি চৈতালি বাংলাদেশে থেকে এত বড় বড় কথা কইতেছ, সরকারকে দুইচা ফেলাইতেছ, তোমারে কেউ ধরে না, গায়ে ছোঁয় না, টাচ করে না, তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য সবাই পাগল। কি বুঝাও? চৈতালি তো নরেন্দ্র মোদীর চেয়ে ক্ষমতাশালী তেলে দেখা যায়। তাহলে আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, ওরা আমাদের মাইন্ডটাকে নিয়ে কিভাবে খেলছে পশ্চিমারা।
একের পর এক নতুন নতুন চেহারা ওরা আমাদের সামনে তুলে ধরে। সর্বপ্রথম ছিল ফুয়াদ, এখন কিন্তু ব্যারিস্টার ফুয়াদ কথা বলে না, আরেকটা কি কথা বলে, ওই যে ন্যাড়া শাহরিয়ার বেয়াদবটা। হ্যাঁ, এখন শাহরিয়ার শেষ, এখন দেখতেছে কি রে, মুসলিম লিডারদের দিলে তো যে মৌলবাদী সেন্টিমেন্টটা সামনে আসে, এখন হিন্দু দুই একটারে দিচ্ছে মাইনরিটি আইডেন্টিটি। না, এটা কাহিনী কি হয়েছে জানো, মৌলবাদের তো উত্থান চরম হয়েছে। এখন এইটা যখন ফেসবুক সব জায়গায় সয়লাভ, তখন আইনা এরা ঢুকাই দিল কারে, চৈতালি রে। তার মানে এরা একটা জিনিস ওয়ার্ল্ড ওয়াইড দেখে যায়, দেখেন না না না, বাংলাদেশে আসলে মৌলবাদী যা আছে ওখানে হিন্দু নেত্রীরাও কথা বলতেছে, মাইনরিটিরও কথা বলছে। এই যে দেখেন, এই যে চৈতালি দেখতেছেন, এই যে চৈতালি দেখতেছেন না, সেও তো হুমকি ধমকি দিচ্ছে, কিছু বলছে না তো। বাংলাদেশ তো সহনশীল। এই চৈতালিও দেখবে যে হয়তো কোনো হিন্দু প্রোডাক্ট, হিন্দু প্রোডাক্ট বলছি, জামাতি প্রোডাক্ট, এটা আইএসআই, জামাত এবং ডিপ স্টেটের প্রোডাক্ট। এই চৈতালি একটু খোঁজ নাও, এখনো খোঁজ হয়তো বাইরেতেছে না, কয়দিন পরে ঠিকই খোঁজ বাইরে হবে, জায়গা দেখবে যে উনি হয়তো কোনো জামাত নেতার সঙ্গী। কিন্তু এত কিছুর মাঝেও প্রশ্ন আমার একটা আছে, সংক্ষেপে উত্তর দিবেন, আপনার কাছে সংক্ষেপে উত্তরটা আমি প্রত্যাশা করবো এই কারণে, কারণ আমাদের সময় কিন্তু অনেকটা শেষের পথে। চৈতালি চক্রবর্তী কিন্তু শেখ হাসিনার ফিরে আসাকেও মানে বেশ ব্যাপকভাবে উৎসাহ দিয়ে প্রচার করে যে শেখ হাসিনার সময় আমরা মাইনরিটিরা ভালো ছিলাম, এখন ভালো নাই, শেখ হাসিনা ফিরে আসুক। সামহাও এটা কি জামাত, ডিপ স্টেট, এই যে কূটনীতিক যিনি জনগণের বলে ফিরবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আমেরিকান সাদা চামড়ার কুকুর যেটা বলতেছে, সেটা তুই বেটা তোর দেশে বল। আমার দেশের নাগরিক সে কখন ফিরবে, কে থাকবে, সেটা কি তুই নির্ধারণ করবি? আমার ঘরে আমার বাপ মা থাকবে না থাকবে সেটা আমি, তুই তো না। আর চৈতালি হারামজাদি সে শেখ হাসিনার পক্ষে যদি কথা না বলে, একদিকে সে কি করতে যাবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনাকে দরকার, এই চিল্লাইতেছে, মানে উনি বিশাল আওয়ামী লীগ হিন্দু কার্ড, আওয়ামী লীগ ভক্ত হিন্দু কার্ড। আবার ওইদিকে রংপুরটাকে ইন্ডিয়া নিয়ে যাবে, এটা হলো কি যে ইন্ডিয়া রংপুর নিয়ে যাবে, ও ইন্ডিয়ার 12:30 বাজাই দিতেছে, মানে যেটারে বলে যে এই হাদির ভাষায় সৌয়া ছিড়া দেওয়া। সে একদিকে শেখ হাসিনার পক্ষে কথা বললা, আবার ইন্ডিয়ার পক্ষ কথা বলতে ইন্ডিয়া নিয়ে যাবে, দেশভাগ করবে। দুইটাই ডাবল স্ট্যান্ডার্ড বলবো না, এটা সিঙ্গেল ফ্রেমের খেলা। তার মানে হচ্ছে ও যেটা দেখে যেতে, ও মানুষ উস্কাইতে, দেখেন পাবলিক কি হলো, ওই দেখেন এই চৈতালি, সে শেখ হাসিনার ভক্ত, শেখ হাসিনার আনতে চায়, আবার ইন্ডিয়ার কাছে দেশও বিক্রি করতে চায়। মানে আমাদেরকে, আমরা যারা প্রকৃতপক্ষে বাংলাদেশ পন্থী, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে প্রায়োরিটি দেই, আমাদেরকে ভারতপন্থী বানানোর জন্য এই একটা গেম ডিস্টেটেড। আমরা তো কেউ এখনো বলি না। আমার কথা হচ্ছে যে আজকে যদি ইন্ডিয়া বাংলাদেশ দখল করতে যায়, তাতে ইন্ডিয়ার বিরুদ্ধে আমিও যুদ্ধে নামবো, আমার দেশ। কিন্তু আপনি কেমনে কন যে রংপুর নিয়ে যাইব? আপনার জন্মগত দোষ আছে চৈতালি আপা। এই জায়গায় একটা নতুন জিনিস আপনাদের ধরায় দেয়, এই জন্য আজকে খেয়াল করে দেখবেন তরুণ দাদা কিন্তু একটা ভিডিও ছাড়ছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায়, অস্বস্তিতে ভারত। এই তো ঘন্টাখানিক আগে ছাড়ছে ভিডিওটা। হ্যাঁ, তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায়, ভারতের অস্বস্তি হওয়ার কারণটা কি? যেখানে সর্বদলীয় ভাবে না, ভারত অস্বস্তিতে একটা কারণ যে ওনার নিরাপত্তা। ওকে, ভারতে ছিল, এখন উনি বাংলাদেশে চলে যাবেন বলছেন, উনি যাবেন, ওনাকে তো ভারত আটকে রাখতে পারবে না। আসার পরে এইখানে ওনার নিরাপত্তার বিধানটা আসলে কে করবে? এখন ওনার নিরাপত্তার গ্যারেন্টি কোথাও নাই। তাহলে একজন লোক উনি চলে গেল, তখন হয়তো একটা কিছু যদি হয়ে যায় দেশে, তখন হয়তো সবাই বলবে যে ভারত দিল কেন ওনারা যাইতে। ভারত তো বুঝতেছিল যে উনি দেশে গেলে উনি হত্যাকাণ্ডের শিকার হবেন। এই একটা, তারপর একটা বন্ধু, ওরা জানে যে এটা আমার বন্ধু, পরীক্ষিত বন্ধু শেখ হাসিনা। তুমি তোমার একটা বন্ধুকে কি বিপদের দিকে ঠেলে দিতে পারবা? না, ইচ্ছা করে। তোমার তো একটা অস্বস্তি কাজ করবে, কি হয় আল্লাহ জানে। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার বাবা মা দেশ থেকে ঢাকায় যাবে, তুমি কিন্তু সারাদিন ঘুমাইতে পারবা না যখন যাইতেছে গাড়িতে। হ্যাঁ, ও তার আগ পর্যন্ত ফোন দিবে। হ্যাঁ,
ওখানে যাওয়ার পরে ধরো তোমার আত্মীয় স্বজনের কাছে উঠলে তো ওকে, আর না হলে হোটেল মোটেল উঠলে আবার শালা কি হয় না হয় বিপদ একটা। সেম ইন্ডিয়া, হ্যাঁ, আমার সেম বাবা- কারণে অস্বস্তি। অন্তত আমার বাবা এরকমই, কারণ আমি গাইবান্ধা থেকে যখন ঢাকায় যেতাম, ভাই 5 মিনিট যায় না একটু পর পর ফোন, কত দূর কত দূর কত দূর, আরে ভাই মানে বাবা আসছি তো, মানে কি একটা অবস্থা। আমরা বিরক্ত হই কিন্তু, বাট কেন? তুমি কইতেছো এটা আমার বাবা, আমি চিটং থেকে ঢাকা যাব রাতে, হুম। ট্রেনে গেলে ওনার কোনো টেনশন থাকে না বলে আমারে, কিন্তু আমার ট্রেন ভালো লাগে না, আমার বাসে যাইতে হয়। বাসে ভাই প্রতি 1 ঘন্টা পর পর ফোন দেয়। কারণ ওনারে আমি এইটাই বুঝাই, বাবা আমি সারা দুনিয়া চড়াইয়া খাইছি, সারা দুনিয়ার সব জায়গায় ঘুরছি, তখন তো আপনি আমার এত ফোন দিতে হয়নি, কারণ আমি বিদেশে কখন কোথায় থেকে তা তো জানেন না। এখন আমি চিটাং থেকে ঢাকা যেতেছি, আপনি 13 বার ফোন দেন। ওই আমার ভাইরে ফোন দেয়, এ তোমরা যাই বাস স্ট্যান্ডে দাঁড়াও, এ গাড়ি পাঠাও ওখানে, ও যাইতেছে, মানে এই যে একটা টেনশন, এই একটা টেনশন, তো সেম ওই রকম একটা টেনশন, যার একজন বন্ধু জানে যে ওই দেশে ওনাকে কিল করতে পারে, ওই Right. দেশের মৌলবাদীরা হত্যা করতে পারে, উনি ওখানে যাবে, এটা তো আসলে একটা টেনশনের বিষয়, নর্মাল বিষয় না এটা, হুম। এটা নর্মাল। আপনার এই কথার সাথে এগ্রি করে আমাদের একজন দর্শক সুন্দর একটা কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে শ্যামলী ঘোষ। দিদি লিখেছেন, তোমার দেশের জনগণ যে খুব ভালো, এই জন্যই ইন্ডিয়া এত চিন্তিত। কথা কিন্তু সত্য। তা না হলে 5ই আগস্টে যেভাবে নেত্রীকে মানে ঘেরাও করা হয়েছিল, জননেত্রী শেখ হাসিনাকে ট্র্যাপে ফালানো হয়েছিল, ওই দিন যদি কিছু একটা ঘটে যেত, আজকে কি তার ফেরা তো দূরের কথা, আজকে কি আমরা তাকে জিন্দা আবার ইয়ে করতে পারতাম, রিভার্স নিয়ে আসতে পারতাম? পারতাম না, কারণ আমরা পৃথিবীর কোনো মানুষই মৃত মানুষকে জীবন দেওয়ার ক্ষমতা রাখে না। শেখ হাসিনা যে কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বুঝছে, বোঝার চেষ্টা করছে। আজকে আমাদের অনুষ্ঠানটা প্রায় শেষের পর্যায়ে। রাশেদ ভাই, আমাদের অলমোস্ট 22 মিনিট হয়ে গেছে। আমরা চেয়েছিলাম 15 মিনিটের মধ্যে শেষ করার জন্য। আসলে আপনার সঙ্গে টক শো করতে গেলে কখন যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। ইয়ে আমাদের একজন ভাই লেখছেন, হ্যাঁ, উনি লেখছেন আপনার এই কথা মানতে পারলাম না। উনি আমার কোন কথাটা মানতে পারলেন না তা তো জানি না, তবে আমি ভাই বলবো যে আমার সব কথা যেমন আপনি মানতে পারবেন না, আমার সব কথা আপনাদের ভালো লাগবে না, আমার সবকিছু আপনাদের ভালো লাগবে না। কারণ হচ্ছে আমার সব কথা ভালো লাগলে বা সব কথা মানতে পারলে তো ভাই আমি ফেরেশতা হইতাম। আমি তো ফেরেশতা না ভাই, আমি ফেরেশতা হইলে আপনাদের আমার সব কথা ভালো লাগতো। মানুষ, আমি মানুষ, আর সবচেয়ে আরো বড় কথা ভাই, যেখানে আমার ঘরের বউ আমার সব কথা মানতারে না, হেরও নিজস্ব যুক্তি আছে, আমারও নিজস্ব যুক্তি আছে, এরপর আমরা মানাইয়া চলি, কারণ হাজবেন্ড ওয়াইফ, সুতরাং মানাইয়া চলতে হয়। আপনি তো ভাই হাজবেন্ড ওয়াইফই, আপনার সাথে আমার সম্পর্ক ভাই ব্রাদার, আপনাদের কথা মানতে পারবেন না, তবে নেক্সট টাইম কোন কথাটা মানতে না পারছেন বা কোন কথা ভালো না লাগছে কমেন্টসে লিখে দিয়ে, তাইলে হয়তো আমিও জানতে পারবো, আমারও ভালো হবে, আপনাকে হয়তো। আওয়ামী লীগের এটাই হলো শক্তি, তারা অলিগলিতে অলিগলি চেনে, এরকম একটা শক্তি, বুঝছেন? তো এরকম 4টা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। তারপর আমি আরো অন্যান্য পয়েন্টও অনেকগুলো আছে, যে পয়েন্টগুলোর আমি একটু তর্জমা করতে যাব না, আমি সামারাইজড তর্জমা করার চেষ্টা করব, যাতে করে সবাই একটু ডিটেলটা ইন বিটুইন লাইনস ওনারা ইয়ে করতে পারেন। যেমন ধরেন, যেমন এনডিটিভি তার এই বক্তব্যটা, আই উইল ব্যাক হোম দিস ইয়ার, দিস ইজ এ ডিক্লারেশন, এরকম একটা ডিক্লারেশন দিয়েছিলেন আমেরিকান জেনারেল ডগলাস ম্যাককার্টার। তাকে উদ্ধৃতি দিয়ে বলছেন যে শেখ হাসিনার এই কথাটার সাথে ডগলাস ম্যাককার্টারের এই কথাটা মিল আছে, সেটা উদ্ধৃতি দিয়েছেন এরা। এবং যে এক্সাইল থেকে ফেরত আসে এরকম করছে, বাট এবং নিজেকে শক্তি, যেটা আমি বলছি যে আরেকটা বলছেন যে স্বাধীনতার পরে এই প্রথম আওয়ামী লীগকে তার আদর্শচ্যুত, মানে দেশকে আদর্শচ্যুত করা হয়েছে। সো এই 5 পয়েন্ট দেশকে আদর্শচ্যুত করা হয়েছে, সে আদর্শ থেকে আদর্শ ফেরত আনতে হবে দেশটাকে, এবং দেশের প্রয়োজনে উনি মানে মনে করেন যে ওনার প্রয়োজনে যে উনি দেশে দেশের উপরে ইয়ে করছেন সেটা না, দেশের প্রয়োজনে উনি আওয়ামী লীগ ব্যাক করবে,
এই কনফিডেন্স ব্যক্ত করেছেন। তা আসেন আমরা তার প্রশ্ন উত্তরগুলোতে যদি আমরা একটু যাই, তাহলে বুঝতে পারবো যে আসলে এক্স্যাক্টলি আমি একটা সামারি বললাম, যে সামারিতে আমার মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বা কর্মী সমর্থকরা যারা শেখ হাসিনার বক্তব্য শুনতে চান তাদের কাছে একটা সামারি গেল, যে ইনি আসলে এক্স্যাক্টলি এইটাতে মানে ডিটেইলেই একটা ডিফারেন্ট ইন্টারভিউ দিলেন আগেরগুলোর চাইতে। আগেরগুলো হচ্ছে ডিফারেন্ট দিলেন, ইনফরমেশন দিয়েছেন, ফিরে আসার ইনফরমেশন দিয়েছেন। তার বিশ্বাসের ব্যাপারে আওয়ামী লীগকে শুধু রাজনৈতিক শক্তি না, উনি রাজনৈতিক দল মনে করেন না, উনি রাজনৈতিক শক্তি মনে করেন। তিনি বলছেন এটাও কনফিডেন্স আওয়ামী লীগ রাজনীতির অলিগলি চেনে, এটাই ইন বিটুইন লাইনস। প্লাস আরেকটা বলছেন যে সরকারের সাথে বা তারেক রহমানের সাথে তার কোনো আন্ডারহ্যান্ড কোনো ডিলিংস নেই, যা হবে প্রকাশ্যে। তবে তিনি রাজনৈতিক সমঝোতা চান, রাজনৈতিক সমঝোতার কথা কিন্তু তিনি বলেছেন যে রাজনৈতিক সমঝোতা চান। এখন আসেন যদি ইন ডিটেইল আমরা কোশ্চেন আনসারে যাই, তো কোশ্চেনটা এরকম ছিল, ইউ হ্যাভ বিন often indicated and your supporters are upbeat about your possible return to Bangladesh soon, with some leaders suggesting it could happen within this year. How realistic is this given the death penalty against you? আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আপনার অনেক নেতা মনে করে আপনি দেশে ফিরে আসবেন, কিন্তু আসলে এটা কিভাবে এটা বাস্তবে সম্ভব, এইটা হলো মূল প্রশ্নটা। যে সবাই মনে করছে আপনি বাতাসে ঘুরে বেড়াচ্ছেন যে আপনি দেশে ফিরছেন, তারা মনে করে আপনি যাচ্ছেন, এবং এটা আসলে কতটা সম্ভব। এই সম্ভবের পরে আমি কিন্তু মানে কি বলে সুমিষ্ট বাংলা ভাষায় বা একেবারে বিশুদ্ধ বাংলা ভাষায় অনুবাদ করতে গেলে এটা বুঝতে একটু ইয়ে হবে। আমি এই জন্য একদম কথ্য ভাষায় যতটা সম্ভব একেবারে কথ্য ভাষায় আমি সহজে কথ্যতে আমি এর বঙ্গানুবাদটা করে শোনাবো, যাতে সহজবোধ্য হয়। যে কারণে আমি পত্রিকার ভাষা বা মানে পাঠ্য বইয়ের ভাষায় আমি এটা অনুবাদ করছি না। শেখ হাসিনা উত্তর দিয়েছেন, মাই রিটার্ন ইজ নট এ কোয়েশ্চেন অফ পার্সোনাল অ্যাম্বিশন। এটা আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষার বিষয় না যে আমার দেশে ফেরাটা এটা ব্যক্তিগত আকাঙ্ক্ষা, এটা তা না। ইট ইজ টাইড টু এ ফর লার্জার কোয়েশ্চেন, দ্য পলিটিক্যাল রাইটস অফ দ্য পিপল ইন বাংলাদেশ, দ্য রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, দ্য রুল অফ ল অ্যান্ড স্পিরিট অফ আর লিবারেশন ওয়ার। যে আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষা, জনগণের রাজনৈতিক অধিকার, এইটার উপরেই এটাই আমার ফিরে আসার ভিত্তি। তার ফিরে আসার ভিত্তিটা কিন্তু তিনি ব্যাপক অর্থে উনি বুঝিয়েছেন যে জনগণের ইচ্ছার উপরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রুল অফ ল পুনরুদ্ধার, প্লাস মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করা, আদর্শকে পুনরুদ্ধার করা। মোট 4টা পয়েন্ট উনি বলেছেন, যে 4 পয়েন্টসে যে এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় না। এখন বাংলাদেশে এইটা প্রয়োজন হয়েছে, মানে এইটার ঘাটতি হয়েছে। কিসের ঘাটতি হয়েছে? পলিটিক্যাল রাইট অফ পিপলের, মানে মানুষের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, খর্ব হয়েছে, বা গণতন্ত্রহীনতা চলছে বাংলাদেশে, রুল অফ ল বাংলাদেশে নাই, এবং স্পিরিট অফ আওয়ার লিবারেশন ওয়ার বিং হার্ট, আমাদের লিবারেশন ওয়ারের যে আদর্শ বা চেতনা, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 4টা কারণে ওনার দেশে ফেরাটা এখন ইনএভিটেবল। সো উনি কিন্তু মানে বলছেন যে কেন উনি আসছে, প্রয়োজনটা কি, কেন আসতেছেন উনি। হ্যাঁ, ওকে। তারপরে এবং তিনি বলছেন যে তার বিরুদ্ধে যে ভার্ডিক দেওয়া হয়েছে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে তিনি চিন্তা করেন, কারণ এগুলো হলে ইলিগালি আনকনস্টিটিউশনাল, বাতিল করে দিয়েছেন, পলিটিক্যালি মোটিভেটেড প্রসেস, একদম বাতিল করে দিয়েছেন। বলছেন যে এটা মানে উনি এটাকে কিছুই মনে করেন না, এবং জুডিশিয়ারিকে ইনস্ট্রুমেন্ট বানিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটা, লিডারলেস বানানোর প্রক্রিয়াটা এটা ছিল। সো এটাকে উনি কেয়ার করেন না, সিম্পল। এগুলা আগেও, এই ধরনের অ্যাটেম্প্ট আগেও হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। ওনার বক্তব্য হলো যে again and again they failed then and they will fail again, তারা তখনও ব্যর্থ হয়েছে, আবারও ব্যর্থ হবে। এখন এবং উনি তার বাবার ডেথ অফ তার 1975-এ তার বাবা সহ তার পুরো পরিবারের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এখন আর ওনার মধ্যে কোনো ভয় কাজ করে না। সো দেশে ফেরার জন্য কোনো ভয় ওনার কাজ করতেছে না। বুঝতে পারছেন যে ইসলামিক সামারি হিসেবে বলে দিচ্ছে যে উনি বলছে যে আমি আমার বাবা মা সবার 75-এ হারিয়েছে, সো আমার মধ্যে আর মৃত্যু ভয় বলে কোনো জিনিস নেই। হ্যাঁ, বহু কনস্পিরেসি আমার বিরুদ্ধে হয়েছে, আমার বিরুদ্ধে অনেক কনস্পিরেসি, এবং আমি সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিলাম। তারপর বলছেন যে
আমি সবগুলো অবস্টেকল সবসময় ক্লিয়ারলি ওভারকাম করেছে এবং আমি সবগুলি বাধা ওভারকাম করে মানে কনস্পিরেসি ষড়যন্ত্র করে নস্যাৎ করে আমি আমার দেশে এইবার ফিরবে। এইটাই ছিল তার আসল এক্সাক্ট কোড। আই ওয়ান্ট টু সে ক্লিয়ারলি, আমি বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, ওভারকামিং এভরি অবস্টেকল অ্যান্ড এভরি কনস্পিরেসি আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার। সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে আমি আমার দেশে এই বছরই ফিরবো। চলতি বছর বলে কোনো কিছু নেই, এই বছরই আমি ফিরবো। সো আমি এটা হলো তার এক্স্যাক্টলি এই প্রশ্নটার উত্তরটা ছিল এতক্ষণ আমি যেটা বললাম। কোয়েশ্চেন নাম্বার 2 ছিল there are signs that Awami League may be regaining support amid perceived gaps in Bangladesh government. Does the party have the organizational strength to turn this into political success? তিনি বলছেন যে এটা একটা ধারণা করা হচ্ছে যে বর্তমান সরকারের ব্যর্থতার মধ্যে দিয়ে আওয়ামী লীগের শক্তি বা আওয়ামী লীগের শক্তি রিগেইন করতেছে এবং তিনি কি মনে করেন যে আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তিকে এই শক্তি দিয়ে এটাকে রাজনৈতিক সাফল্যে পরিণত করবে? তিনি উড়িয়ে দিয়েছেন, তিনি বলছেন যে এই সরকারের সাফল্যের উপর আওয়ামী লীগের শক্তি নির্ভর করে না। সরাসরি এই সরকার বলছেন দি আওয়ামী লীগ ইজ নট এ পেপার অর্গানাইজেশন, আওয়ামী লীগ একটা কাগজের সংগঠন না, ইট ইজ এ পলিটিক্যাল ফোর্স রুটেড ইন দ্য সয়েল অফ বাংলাদেশ। এটা একটা রাজনৈতিক শক্তি যেটা বাংলাদেশের মাটিতে প্রথিত আছে, মাটির মধ্যে মাটির সাথে মিশে আছে। ইন দ্য পিপল অফ বেঙ্গল, বেঙ্গলের জনগণের সাথে আছে। ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বেঙ্গলের ইতিহাসের সাথে আছে। অ্যান্ড ইন দ্য আইডেন্টিটি অফ বেঙ্গলি নেশন, এবং বাঙালি নেশনের যে পরিচয়ের সাথে তার আইডেন্টিটি। আমি বুঝতে পারছি যে উনি কিন্তু ওই কথাটা বলছেন যে এটাকে শক্তি হিসাবে দেখেন, উনি এটাকে রাজনৈতিক শক্তির পরিবর্তে, রাজনৈতিক অর্গানাইজেশনের পরিবর্তে উনি বলছেন এটা একটা রাজনৈতিক অর্গানাইজেশন না, এটা একটা রাজনৈতিক শক্তি, যার শক্তি কোথায় কোথায় আছে, তার মূল কোথায় কোথায় আছে, প্রত্যেকটা মূলের কথা উনি বলছেন। ইন দ্য সয়েল অফ বেঙ্গল, বেঙ্গলের জমিতে, এই মাটিতে এই শক্তি, এই মূল প্রথিত আছে। বেঙ্গলের জনগণের মধ্যে এর আছে, বেঙ্গলের ইতিহাসের এটা আছে, বাঙালি জাতির পরিচয়ের মধ্যে, আইডেন্টিটির মধ্যে তারা প্রথিত আছে। দ্যাট ইজ হোয়াট শি সেড। হ্যাঁ, এবং তিনি বলছেন যে 77 ইয়ার বয়সের মধ্যে আওয়ামী লীগকে বহুবার রক্ত দিতে হয়েছে, বাংলাদেশে বহুবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এভরি টাইম আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং এভরি টাইম জনগণের শক্তি নিয়ে মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এবং ওই জনগণের শক্তিটা হলো 4টা জায়গাতে তার। আবার আমি বলি সেই 4টা জায়গা আবার বলে বোঝা যাচ্ছে তার স্পিরিট, আর স্পিরিট যে আওয়ামী লীগের শক্তিটার কথা উনি যেটা বলছেন সেটা হলো ইন দি সয়েল অফ বেঙ্গল, ইন দি পিপল অফ বেঙ্গল, ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল অ্যান্ড দ্য আইডেন্টিটি অফ বেঙ্গলি নেশন। বেঙ্গলের সয়েলের মধ্যে আছে, বেঙ্গলের মানুষের মনের মধ্যে আছে, বেঙ্গলের ইতিহাসের সাথে আছে, এবং বাঙালি জাতির আইডেন্টিটির সাথে আছে। সো দিস ইজ সো স্ট্রং এক্সপ্রেশন, সো স্ট্রং। এবং আমি অনেক দিন পরে বেঙ্গল কথাটা পেলাম, মানে বেঙ্গল উনি বলেন নাই শুধু বাংলাদেশ বলেন না, বেঙ্গল বলছেন যে শুধু বেঙ্গলের থেকে এটার শক্তি, শুধু এটার ব্যাপ্তি শুধু বাংলাদেশ নয়, পুরো বেঙ্গলের মানুষের মধ্যে এটার ব্যাপ্তি, কারণ এটা একটা আইডেন্টিটির ব্যাপার। সো তিনি বলছেন দ্য রিটার্ন অফ আওয়ামী লীগ ডাজ নট ডিপেন্ড অন এনিওয়ানস এলস ফেলিয়ার অর উইকনেস। তার মানে এতেই আপনার মনে করেন যে আওয়ামী লীগের ফিরে আসাটা কারো ব্যর্থতার উপর নির্ভর করবে না, কারো দুর্বলতার উপর নির্ভর করবে না। দ্য আওয়ামী লীগ ক্রিয়েটস ইটস ওন পথ ইন দ্য পিপল। আওয়ামী লীগ তার নিজস্ব পথ তৈরি করবে জনগণের ভেতরে। পাবলিক সাপোর্ট হ্যাজ অলওয়েজ বিন উইথ আস, জনগণের সমর্থন আমাদের সাথে আছে। উইথ দ্য স্ট্রেংথ ওয়েন উই ওয়ার ইন দ্য গভর্নমেন্ট উই ওয়ার্ক টায়ারলেসলি টু ইমপ্রুভ দ্য লাইফস অফ দ্য পিপল। আমরা এই শক্তি দিয়ে আমরা যখন সরকারি ছিলাম আমাদের জনগণের জীবন মানের উন্নয়ন ঘটিয়েছি। অ্যান্টি বাংলাদেশ ফোর্স রিমুভ the Awami League from state for power through a conspiratorial and meticulously designed movement by misleading a section of people. এক জনগণের একটা অংশকে ভুল বুঝিয়ে চক্রান্ত করে এবং meticulously ডিজাইন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে। But despite all the efforts, they could not erase Awami League from the hearts of the people. এত চেষ্টার পরে তারা মানুষের মনের থেকে আওয়ামী লীগকে
মুছে দিতে পারেনি। Under the illegal and unconstitutional and occupying interim government led by Mohammad Yunus, and now under BNP government formed through a stage election, people are seeing the reality with their own eyes. মানুষ তার আসল তথ্যটা এখন জানতে পারছে ইউনুসের সেই সময়কার ইয়ে থেকে, এবং বর্তমান সরকার মানে মানুষ সত্যিটা আসল সত্যটা মানুষ বুঝতে পারছে। There is no security, there is no democracy, সেখানে কোনো গণতন্ত্র নাই, there is no rule of law, সেখানে আইনের শাসন নাই, there is no security, কোনো নিরাপত্তা নাই, সব কিছু minorities are under attack, economy was weakened, ইকোনমিও শেষ দুর্বল করে ফেলা হয়েছে, মাইনরিটি আন্ডার অ্যাটাক হয়েছে, এক্সট্রিমিজম ইজ স্প্রেডিং, মানে চরমপন্থা স্প্রেড করতেছে। Our leaders and activists are facing unimaginable state persecution. এগুলো আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতনের কাহিনী বলছেন, এবং as organizational strength তিনি বলছেন, as for organizational strength, the Awami League knows every lane and by-lane of Bangladesh politics like the palm of its hand. হাতের হস্তরেখার মতো করে আওয়ামী লীগ বাংলাদেশের অলিগুলি চেনে। আওয়ামী লীগের অর্গানাইজেশনের শক্তি, আওয়ামী লীগের লিডারশিপ, আওয়ামী লীগের লোকেরা এই সব কিছু লেন অ্যান্ড বাই লেনস আওয়ামী লীগ জানে। হাতের হস্তরেখা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেরকম সারা দেশে যত অলিগলি আছে, সব অলিগলি, রাজনীতির অলিগলি আওয়ামী লীগ এটার মতো করে চেনে। সো উনি বলছেন যে the ability to turn people's support aspiration into political reality is in the DNA of আওয়ামী লীগ। সো মানুষের মনের আকাঙ্ক্ষাকে বাস্তবের আওয়ামী লীগের ডিএনএ এর মধ্যে আছে, রক্তের মধ্যে মিশে আছে, যে মানুষের আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়ন করতে হয়। হ্যাঁ, gold becomes purer in fire. In the same way, oppression and persecution by rulers are making আওয়ামী লীগ stronger every day. বলছে যে কি বলে, সোনাকে যখন আগুনে দিয়ে যেটা আরো বেশি শুদ্ধ হয়, তেমনি আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগ আরো স্ট্রঙ্গার হচ্ছে। তিনি তার নেতাকর্মীদের প্রস্তুত থাকার মেসেজ দিয়েছেন যে তোমরা প্রস্তুত হও, মানে আমরা উই আর কামিং ব্যাক, এরকম উনি বলছেন। হ্যাঁ, এবং আওয়ামী লীগ আবার তার নেতাকর্মীদের বলছেন যে আওয়ামী লীগ আবার রাইজ করবে, সো তোমরা তৈরি থাকো। আমি একটু সংক্ষিপ্ত করে বলছি, কারণ এটা তো অনেক লম্বা বিষয়। হ্যাঁ, তারপরে তাকে প্রশ্ন করা হলো, with the ban on the Awami League still in place and thousands of cases reportedly filed against its leaders and workers, how feasible is a political recovery for the party in the near term? যে এত অত্যাচার নির্যাতনের মধ্যে আওয়ামী লীগের প্রতি এটা কতটা বাস্তবসম্মত রিকভার করে অদূর ভবিষ্যতে, মানে এই নিকট ভবিষ্যতে কিভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এটা আপনার কাছে কেন মনে হয় যে এটা সম্ভব এত অত্যাচার নির্যাতনের মধ্যে? তখন বলছে যে এটা কি বাস্তবসম্মত? উনি উত্তর দিয়েছেন যে the political recovery of আওয়ামী লীগ does not depend on the favor of any government. আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কোন সরকারের কোনো সহায়তার দরকার নেই, কোন সরকারের অনুগ্রহের দরকার নেই। ইট ডিপেন্ডস অন দ্য পিপল, এটা জনগণের উপরে নির্ভর করে। দো through an illegal ban they may have kept Awami League out of the staged election, they may have closed our party offices, they may have temporarily suppressed political activities, but they haven't been able to erase Awami League from the hearts of the people. বলছে যে তথাকথিত নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগ বন্ধ করেছে, আমাকে অফিস আদালত বন্ধ করে দিয়েছে, অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে করা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে জনগণের হৃদয় থেকে তারা সরাতে পারে নাই। Despite all tortures and repression by law enforcement agencies, processions in support of Awami League are taking place every day in different districts, upajalas, unions, localities across the country. Alongside Awami League workers and supporters, ordinary people are joining their processions spontaneously. Mothers are standing beside their children, giving them courage and support. These are signs of Awami League is rising again. তিনি বলছেন যে আইনি সকল অত্যাচার নির্যাতনের মধ্যেও মানুষ এখনো আওয়ামী লীগের পক্ষে মিছিল হচ্ছে। সেই মিছিলে শুধু আওয়ামী লীগ কর্মীরা জয়েন করতেছে না, সেখানে সাধারণ জনগণ জয়েন করতেছে, মায়েরা তার ছেলেদের পাশে দাঁড়াচ্ছে এবং তাদেরকে সাহস যোগাচ্ছে এবং তাদেরকে সমর্থন দিচ্ছে। সো এটাই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত।
যে সারা দেশে যে প্রসেস যেখানে সেখানে প্রসেস হচ্ছে, সেই প্রসেসটাকে সবাই সাপোর্ট দিচ্ছে, শুধু আওয়ামী লীগের কর্মীরা থাকতেছে না, নেতারা থাকতেছে না, জনগণ থাকতেছে, সেখানে মায়েরা ছেলেদের পাশে দাঁড়িয়ে সমর্থন শুধু দিচ্ছে না, তাদেরকে সহযোগিতা করতেছে। সেটাই হলো আওয়ামী লীগের পুনরুত্থানের ইঙ্গিত। The conduct of the present government itself proves that they fear organizational strength of আওয়ামী লীগ। সরকারের বর্তমান আচরণগুলো আপনাদেরকে সামনে বুঝিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের শক্তিকে তারা কি পরিমাণ, আওয়ামী লীগ প্রমাণ করে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির ব্যাপারে, যে নাহলে সরকার কেন এত মানে রিপ্রেশন নির্যাতনের পদক্ষেপ নেবে। দ্যাটস ওয়াই দে ডিপ্লয়েড দ্য আর্মি, বিজিবি অ্যান্ড দ্য পুলিশ টু স্টপ আওয়ামী লীগস ফাউন্ডিং অ্যানিভার্সারি। এবং এই জন্যই তারা আওয়ামী লীগের জন্মদিন উপলক্ষে সবকিছু প্রতিরোধ করার জন্য এত আর্মি নামিয়েছে, বিজিবি নামিয়েছে, পুলিশ নামিয়েছে, সব নামাইছে তারা, কিন্তু তাও তারা পারে নাই। দিস ইজ এ সাইন অফ দ্য উইকনেস। এইটাই তাদের দুর্বলতা, এটাই উনি বলছেন সরকারের দুর্বলতা, যে সরকার আওয়ামী লীগের এই শক্তির কাছে পরাজিত হয়েছে, যে কারণে তাদেরকে এই আর্মি এইগুলো, তারপরে পুলিশ এবং এদেরকে নামাইতে হয়েছে, কি বলে বিডিআর, এদেরকে নামাইছে বিজিবি। তিনি দাবি জানিয়েছেন তার পলিটিক্যাল প্রিজনারদেরকে ইয়ে করতে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উইথড্র করতে, অনেক কিছু তার। এবং উনি বলছেন যে মানুষই ওই গণতন্ত্রের যে পথ এবং গণতন্ত্র ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই এবং মানুষের এই যে আওয়ামী লীগকে সরিয়ে যে ক্ষমতা দখল করে দেয় দেশটাকে, এই জন্য মানুষের অ্যাঙ্গার, রাগ, ক্ষোভ, এটাই আওয়ামী লীগের রাস্তাটাকে ক্লিন করে দিচ্ছে। এটা সরকার না, এটা এই যে অবৈধভাবে ক্ষমতা দখল হয়েছে, সে ক্ষমতা দখলের কারণে যে অন্যায় অত্যাচার হয়েছে, সেটার প্রতি মানুষের ক্ষোভ, রাগই আওয়ামী লীগের পথটাকে পরিষ্কার করছে। কোয়েশ্চেন নাম্বার 4, ইউ হ্যাভ সেড দ্যাট ফলোইং ইউর রিমুভাল ফ্রম পাওয়ার, Bangladesh has lost its foundational character and moved towards a model similar to Pakistan. Could you elaborate on what you mean by this transformation? তুমি বলছেন, আপনি মাঝে মধ্যে বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশ তার মৌলিক যে চরিত্র থেকে, বাংলাদেশের যে মৌলিক চরিত্র, সেটা পথ থেকে বাংলাদেশ সরে গেছে, বাংলাদেশ এটা হারিয়েছে এবং পাকিস্তানের দিকে বাংলাদেশ হাঁটছে, সিমিলার টু পাকিস্তানের দিকে হাঁটছে। এইটাকে আপনি ইলাবোরেট করবেন। এই প্রশ্নটার সময় তিনি কিন্তু খুব টেকনিক্যাল প্রশ্নের উত্তর দিয়েছেন, তিনি কিন্তু খুব মানে করে খুবই ডিপ্লোম্যাটিক উত্তর দিয়েছেন, কিন্তু রাজনৈতিক কোনো স্লোগানের মতো উত্তর দেন নাই। যেমন ধরেন, খুবই টেকনিক্যাল উত্তর দিয়েছেন, মানে রাজনৈতিক বক্তব্যের মতো করে উনি বলেছেন, আই হ্যাভ নেভার অপোজ নর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ এনি কান্ট্রি। মানে যে পাকিস্তান ইঙ্গিত করছেন, বলছে আমি কারোর সাথে কখনো স্বাভাবিক কূটনীতির বিরুদ্ধে ছিলাম না। ফর দি ওয়েলফেয়ার অফ দ্য পিপল, বাংলাদেশ উইল মেনটেন ফ্রেন্ডলি রিলেশনস উইথ অল। বাংলাদেশ সকল দেশের সাথে ভালো বন্ধুত্ব বজায় রাখবে, এটাই বাংলাদেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য প্রয়োজন। আওয়ার ফরেন পলিসি has always been clear, friendship to all, allies to none. সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, but that relationship must be maintained while keeping intact the fundamental principles of the state and spirit of liberation. খুবই টেকনিক্যাল উত্তর দিচ্ছেন, পাকিস্তানের শব্দ উচ্চারণ না করে বলছেন যে বাংলাদেশ চলতে হবে, কিসে চলতে হবে, ফান্ডামেন্টাল মৌলিক নীতিমালা দিয়ে চলতে হবে, যেটা স্পিরিট অফ লিবারেশন ওয়ারের মধ্যে ফিক্সড হয়েছে। Bangladesh was born through a struggle against military rule, discrimination, repression, communal politics and denial of democracy. বাংলাদেশ জন্মই হয়েছে যে সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে, ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে, বৈষম্য নির্যাতন বিরুদ্ধে সংগ্রাম করে, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করে এবং গণতন্ত্র আকাঙ্ক্ষার জন্য বাংলাদেশের জন্মেছে। সো তিনি ইঙ্গিত করছেন যে পাকিস্তানে এগুলো কিন্তু ল্যাক আছে। Under the leadership of Bangabandhu Sheikh Mujibur Rahman, the state we built was founded on nationalism, democracy, social justice and secularism. To weaken the foundation is to strike at the very identity of Bangladesh. উনি বলছেন যে বাংলাদেশের জন্ম হয়েছিল, বাংলাদেশের প্রতিষ্ঠাই পেয়েছিল তার ফাউন্ডেশন জাতীয়তাবাদ, তার গণতন্ত্র, তারপরে হলো সামাজিক ন্যায় বিচার এবং সেকুলারিজম, হলো ধর্মনিরপেক্ষতার উপর বাংলাদেশের ফাউন্ডেশন। সেটাকে যদি উইক করা হয়, তাহলে বাংলাদেশের আইডেন্টিটিকে আক্রমণ করা হয়। সো ওনারা যে কথাটা বলছেন, উনি বলছেন যে বাংলাদেশকে ডিরেইল করার পরটা কিন্তু বাংলাদেশকে আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, তিনি বলছেন, আফটার August 5 we saw an all out assault on the spirit of liberation war.
আগস্টের 5 তারিখের পরে অল আউট অ্যাসল্ট হয়েছে, বাংলাদেশের লিবারেশনের স্পিরিট উপর, মুক্তিযুদ্ধের চেতনার উপর আক্রমণ হয়েছে। ফ্রিডম ফাইটার্স ওয়ার হিউমিলেটেড উইথ গার্ডলেন্স অফ শুজ, জুতার মালা গলায় দেওয়া হয়েছে ফ্রিডম ফাইটারদেরকে। লিবারেশন ওয়ার মেমোরিয়ালস আর ভ্যান্ডালাইজ, লিবারেশন যে আমাদের জাদুঘর ছিল, মুক্তিযুদ্ধ জাদুঘর, তো সেইগুলোকে ভ্যান্ডালাইজ ধ্বংস করা হয়েছে। তারপরে দি স্লোগান জয় বাংলা ওয়াজ ট্রিটেড এজ এ ক্রাইম, এখন পর্যন্ত জয় বাংলা স্লোগানকে, মুক্তিযুদ্ধের স্লোগানকে বলা হয় যে এটা একটা অপরাধ। সুফি টেম্পলস আর আন্ডার অ্যাটাক, মাইনরিটিজ আর আন্ডার অ্যাটাক, দি রেসিডেন্স অফ দ্য ফাদার অফ দ্য নেশন ওয়াজ আন্ডার অ্যাটাক, বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের ফাদারের, জাতির জনকের বাড়িতে আক্রমণ করা হয়েছে। সুফি শেরাইন্স অ্যান্ড কালচার ইনস্টিটিউশন আর টার্গেটেড, এবং মানে সুফিবাদের যত জায়গা আছে সব জায়গায় আক্রমণ করা হয়েছে। আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্যের জায়গাগুলো আছে সেগুলোকে আক্রমণ করা হয়েছে। অ্যান্টি টেরোরিজম অ্যাক্টিভিটিস অর উইকেন্ড ক্রিয়েটিং স্পেস অন দি স্প্রেড অলসো। যাই হোক, এই হলো ওনার আওয়ামী লীগের এই সম্পর্কে তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের অর্জনের কথা বলেছেন। আওয়ামী লীগ মানে কি করেছে, ইকোনমি কি করেছে, কত মানুষকে উপকার করেছে, এগুলো একটা স্ট্যাটিস্টিক্সের, এইটা স্ট্যাটিস্টিক্স কারোর জন্য শুধু এইটুকু বলে মানুষের উন্নয়নের একটা, মানুষের মানে প্রকৃতিতে তো মানুষের কি উন্নয়ন করেছে, এখানে কিন্তু পদ্মা সেতু না, অমুক সেতু না, মানুষের উন্নয়নে, মানব উন্নয়নে উনি কি কি করছেন সেটার একটা স্ট্যাটিস্টিক্স উনি দিয়েছেন। এরপরে তাকে কোশ্চেন করা হয় যে, এবং এই উল্টা থেকে উনি বলছেন যে 5ই আগস্টের পরে এই আগের সমস্ত লিবারেশন ওয়ার এগুলো সমস্ত শেষ করার সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিটা ধ্বংস করে দেওয়া হয়েছে। মানুষের অর্থনীতি ধ্বংস হওয়ার কারণে মানুষের জনগণের ইকোনমিক অবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, মানুষের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। Question number 5 or 6, I don't remember, 5 maybe. There have been reports of back-channel discussion between BNP leadership and you regarding lifting the ban on Awami League and ensuring a fair trial. Is there any truth of these claims? যে খবর পাওয়া যাচ্ছে যে আপনার সাথে মানে ব্যাক চ্যানেলে বিএনপির সাথে যোগাযোগ আছে এবং আওয়ামী লীগ প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার যোগাযোগ আছে এবং একটা ফেয়ার ট্রায়ালের ব্যাপারে আপনি কথা বলছেন, এগুলো সত্যতা কতটুকু? কোট করে এখন, conspirators often spread such propaganda deliberately to confuse the people. জনগণকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্রকারীরা এরকম তথ্য ছড়ায়। My position is very clear, আমার অবস্থা খুবই পরিষ্কার। বাংলাদেশ ডেমোক্রেসি, the political rights of the Awami League, the voting rights of the people and justice are not matters for secret bargaining. তিনি বলছেন যে বাংলাদেশের গণতন্ত্র, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, জনগণের ভোটাধিকার এবং স্বাধীন বিচারের জন্য কোনো গোপন আলোচনার প্রয়োজন পড়বে না, কোনো গোপন আলোচনার ব্যাপার না। দে আর কনস্টিটিউশনাল রাইটস অফ দ্য পিপল, এটা হলো আমাদের জনগণের মানে সাংবিধানিক অধিকার। উইথড্রয়িং দ্য ব্যান অন আওয়ামী লীগ ইজ নট এ ফেভার, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা আওয়ামী লীগকে করা না, মানে অনুগ্রহ দেখানো না। ইট ইজ এ মিনিমাম রিকোয়ার্ড ইন অ্যান ডেমোক্রেটিক স্টেট, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা সাধারণ মিনিমাম ন্যূনতম গণতান্ত্রিক প্রয়োজন। জাস্টিস ইজ নট চ্যারিটি আইদার, বিচার কিন্তু চ্যারিটি না, বিচার কোনো মানে দান খয়রাতের জিনিস না। ইট ইজ এ ফান্ডামেন্টাল রাইট, এটা একটা মৌলিক অধিকার। ইফ দেয়ার ইজ এ কেস এগেনস্ট এ সিটিজেন, এ পলিটিক্যাল লিডার অর এ পলিটিক্যাল পার্টি, ইট মাস্ট প্রসিড through an independent, impartial and lawful judicial process. তার কথা হলো এটা যেহেতু মৌলিক অধিকার, সো একজন নাগরিকের বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, রাজনৈতিক নেতার বিরুদ্ধে যদি মামলা হয়, রাজনৈতিক দলের যদি বিরুদ্ধে মামলা হয়, তো সেটা হতে হবে একটা স্বাধীন, নিরপেক্ষ এবং আইনগতভাবে সিদ্ধ জুডিশিয়াল প্রসেস, আইনি পদ্ধতি। Justice cannot be delivered through politically directed tribunals, fabricated cases, forced testimony obtained through intimidation or pressure on judiciary. বিচার কখনো নিশ্চিত স্বাধীন বিচার বা সঠিক বিচার নিশ্চিত করা যাবে না যদি রাজনৈতিকভাবে নির্দেশিত পথে এই বিচার ব্যবস্থা চলে এবং ফ্যাব্রিকেটেড মানে ভুয়া কেস করা হয়, ট্রাইব্যুনালগুলো রাজনৈতিক সিদ্ধান্তে চলে এবং জোরপূর্বক জবানবন্দি আদায় করার চেষ্টা করে করা হয়। I have always supported a political solution, but that solution must be open, principled and based on the aspiration of the people. আমি সবসময় একটা রাজনৈতিক সমাধানের পক্ষে, তবে সেটা হতে হবে ওপেন, মুক্ত, একেবারে খোলামেলা এবং
নীতিগত মানে নীতি প্রিন্সিপাল মানে এর মধ্যে নীতি থাকতে হবে এবং মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। ইট ক্যান নট বি বেসড অন সিক্রেট ডিলস, এটা কখনো কোনো গোপন চুক্তির মধ্যে এইটা হতে পারে না। দ্য আওয়ামী লীগ ডাজ নট সিক পলিটিক্যাল মার্সি ফ্রম এনিওয়ান, আওয়ামী লীগ কারো কাছে রাজনৈতিক ক্ষমা চায় না, কোনো রাজনৈতিক চায় না, আনুকূল্য মার্সি বলছে ক্ষমাই চায় না আওয়ামী লীগ কারো কাছে, রাজনৈতিক ক্ষমা প্রার্থনা করে না। দ্য আওয়ামী লীগ উইল ডু পলিটিক্স অন দ্য বেসিস অফ কনস্টিটিউশনাল রাইটস, পিপল সাপোর্ট অ্যান্ড দ্য স্ট্রেংথস অফ দ্য পিপল। আওয়ামী লীগ সবসময় সাংবিধানিক অধিকার, জনগণের সমর্থন এবং জনগণের শক্তি নিয়ে রাজনীতি করবে। কোশ্চেন নাম্বার 6 or 7, maybe 6. How do you view the recent reports of attacks on temples and members of the Hindu community, minority community, along with protest and threats from certain Islamist groups? যে আপনি কিভাবে দেখেন, এটা বোধহয় শেষ প্রশ্নই, আমার ধারণা এটাই শেষ প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। খুব 6 নম্বর প্রশ্ন বলছেন, এনডিটিভি থেকে প্রশ্ন করা হয়েছে যে হিন্দু কমিউনিটি মাইনরিটি কমিউনিটির উপর যে মেম্বারদের সদস্যদের উপরে এবং তাদের টেম্পলের উপরে যে অ্যাটাকের যে খবরগুলি আপনি পাচ্ছেন সেই এবং সেই সঙ্গে যে এর বিরুদ্ধে যে প্রতিবাদ এবং তাদেরকে আবার ইসলামী জঙ্গিরা যে থ্রেট করতেছে, এই খবরগুলিকে আপনি কি দৃষ্টিভঙ্গিতে দেখেন? সেখানে শেখ হাসিনা বলছেন, দিস ইজ এক্সট্রিমলি পেইনফুল অ্যান্ড ডিপলি ওরিং, এটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই গভীরভাবে অরি হওয়ার মতো, ভয় পাওয়ার মতো বা মানে উদ্বিগ্ন হওয়ার মতো। স্যাডলি ইট ইজ নট অ্যান আইসোলেটেড ম্যাটার, এটা কোনো এটা দুঃখজনকভাবে এটা কোনো এখনকার যে ঘটে এটা কোনো আইসোলেটেড মানে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। In Bangladesh, whenever the forces of the liberation war have been weakened, whenever communal forces have captured or influenced state power, terrible persecution has descended upon minorities.